সাজানো বাসর ঘরে রায়ান পারুলের জন্য খুনের ছক তৈরি করল সংযুক্তা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান আর পারুল সকালবেলা থেকেই তুমুল ঝগড়া শুরু করেছে। ঠিক সেই সময় ঋত্বিক সেখানে এসে পৌঁছায়। ঋত্বিক জানায় আদালতের নির্দেশ এসেছে, ওদের কালই হানিমুনে যেতে হবে। সেখানে গিয়ে ঝগড়া না করে সুন্দরভাবে সময় কাটাতে হবে, আর সেই মুহূর্তগুলোর ছবি আদালতে পাঠাতে হবে প্রমাণ হিসেবে। কথা শুনে পারুল রেগে আগুন হয়ে যায়। সে বলে, বলুন তো দেখি, পৃথিবীর কোনো কোর্ট এমন হাওয়া বদলের নির্দেশ দেয়? এ কেমন আইন? ঋত্বিক ঠান্ডা গলায় বলে, আপনাদের সাহস কিন্তু কম নয়। কোর্টকে সন্দেহ করছেন? পারুল সঙ্গে সঙ্গে বলে, সন্দেহ করতেই পারি। ব্যাপারটাই তো অদ্ভুত। এসময় পরিতোষ পাল এসে কাগজটা হাতে নিয়ে বলে, এটা স্পেশাল কেস। কোর্ট যা বলবে আমাদের সেটাই করতে হবে। পারুল বিরক্ত হয়ে বলে, স্পেশাল কেস মানে? বাবা কেমন আছেন, কি হয়েছে, সেগুলো না দেখে আমাদের হানিমুনে পাঠানো হচ্ছে। ব্যাপারটা খুব সন্দেহজনক লাগছে। চল ঘরে গিয়ে কথা বলি। রায়ান কাগজটা নিয়ে ঘরে গিয়ে ভালো করে পড়ে। তারপর বলে, ঋত্বিক সান্যাল একেবারে পাক্কা অপ্পাজ। এটা আদৌ কোনো কোর্টের অর্ডার কিনা সেটা নিয়েই আমার সন্দেহ হচ্ছে। পারুলও মাথা নাড়িয়ে বলে, একদম ঠিক। পৃথিবীতে এমন কোনো নির্দেশ হতে পারে না। ফালতু লোক কোনো কাজ নেই, সারাদিন আমাদের পেছনেই লেগে আছে। বিশাল বড় আইনজ্ঞ সেজে কি সব নিয়ম শোনাচ্ছে। আমাদের চেনাজানার মধ্যে কারও ডিভোর্স হয়নি নাকি? ডিভোর্সের নিয়ম আমরা জানি না? রায়ান ক্ষোভে বলে, ফুলশয্যা ঠিকঠাক হচ্ছে কি না দেখার জন্য নজরদারি, আবার হাওয়া বদলের নামে হানিমুনে পাঠাচ্ছে। সব মিলিয়ে এমন আচরণ করছে যে না আমরা কোনো সাংসদের হাতের পুতুল। দেশে এত ডিভোর্স কেস আছে, সেগুলো সামলাক না। সারাক্ষণ আমাদের ওপর নজরদারি করছে। ব্যাপারটা খুবই সন্দেহজনক। পারুল ধীরে বলে, সবচেয়ে বড় কথা জানিস? তোর আর আমার সম্পর্কের মধ্যে এভাবে নাক গলানোটা আমার একদম ভালো লাগছে না। আমাদের ঝগড়া, আমাদের ভালোবাসা যা কিছু আছে সেটা আমাদের ব্যাপার। সেটা প্রমাণ করার দরকার কি? কিছুক্ষণ চুপ থেকে রায়ান বলে, ঠিক আছে, আগে মাথা ঠান্ডা করি। কিন্তু এখন কি করব? সন্দেহ তো একবার মাথায় ঢুকেই গেছে। এদিকে টগর খবরটা শুনেই বলে, যদি সত্যিই সন্দেহ হয় তাহলে বিষয়টা 112 নম্বরে জানানো উচিত। সন্দেহজনক কিছু হলে আগে জানানোই ভালো। এই বলে টগর খবর দিতে বেরিয়ে যায়, আর ঘরের ভেতর অদ্ভুত এক অস্বস্তি জমে ওঠে। অপরদিকে পরিতোষের ফোনে প্রীতি ফোন করে। পরিতোষ ফোন ধরতেই প্রীতি বলে, আসলে আমাদের নাটকে যে ছেলেটি রামের চরিত্রে অভিনয় করত তার হঠাৎ পক্স হয়েছে। তাই ভাবছিলাম পরিবেশের কাছে একটু রিকোয়েস্ট করে পুরো ব্যাপারটা সামলে দেওয়া যায় কি না। পরিতোষ প্রথমে ভয় পায়। অনেকদিন মঞ্চে ওঠেনি, সংলাপও ঠিকমতো ছালানো নেই। তবু সবাই সাহস দেওয়ায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি প্র্যাকটিস শুরু করছি। এদিকে সে জিজ্ঞেস করে, তোমরা কোথায় আছো? উত্তরে শোনা যায়, ঘরেই আছি, কোর্টের কাগজপত্র সাজাচ্ছি। আমাদের দলও ঘরে আছে। কিন্তু কিছুক্ষণ পর মৌসুমি দেখে পরিতোষ তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। সে পথ আটকে জিজ্ঞেস করতেই পরিতোষ সব ঘটনা খুলে বলে। মৌসুমি শুনে গম্ভীর হয়ে যায়। সে ধীরে বলে, জানি না কেন আমার খুব সন্দেহ হচ্ছে। সবকিছু যেন ঠিকঠাক লাগছে না। অন্যদিকে রুকু দাদুর কাছে গিয়ে বলে, দাদু, রায়ান আর পারুল সন্দেহ করছে। ঘরে গিয়ে গুজগুজ করে কী সব কোর্টের কোড নিয়ে আলোচনা করছিল। আমাদের নিয়ে কিছু ভাবছে না তো? দাদু চিন্তিত হয়ে থাকেন। ঠিক তখনই নিচে নেমে রীতাপাল জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? সবাই যেন আগে থেকেই ঠিক করা উত্তর দেয়, চা খাওয়া হয়নি তো। ওকে নিয়ে সামনের ছোট ধাবা থেকে চা খেতে যাচ্ছি। এই বলে হন্তদন্ত হয়ে তারা বেরিয়ে পড়ে। কিন্তু পুরো ঘটনাটা কারোরই ভালো লাগে না। সবার মনেই কেমন একটা সন্দেহ দানা বাঁধতে থাকে, কিছু যেন আড়ালে চলছে। এদিকে মৌসুমি বলে, চলো আমরাও গিয়ে দেখি কি হচ্ছে। রুকুর কথা শুনে দাদুর সন্দেহ আরও বাড়ে। তিনি ভাবেন, রায়ান আর পারুল যদি সত্যিই কিছু টের পেয়ে থাকে তাহলে ব্যাপারটা হালকাভাবে নেওয়া ঠিক হবে না। তাই তিনি মধুকে ডেকে বলেন, পুলিশে ফোন করো। সব ঘটনা যেমন হয়েছে তেমন করে জানাও। পাশাপাশি পরিবেশকেও ফোন করা হয়।
কিন্তু পরিতোষ তখন বৃষ্টির মধ্যে প্রজেক্টিসে ব্যস্ত। ফোনটা সাইলেন্ট করে দূরে রেখে দিয়েছে, ফলে কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অন্যদিকে পারুল আর রায়ান ইতিমধ্যেই কোর্ট চত্বরে পৌঁছে গেছে। চারপাশ দেখে পারুল থমকে যায়। সে বলে, আগে তো এমন ছিল না, আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। রায়ান গম্ভীর মুখে বলে, আমারও খটকা লাগছে। যদি ভেতরে আজ বন্ধ থাকে, যদি পুলিশ থাকে আর আমাদের আটকায়? পারুল গলায় বলে, আটকাক, তবু দেখে আসব। চল। ওদিকে ভেতরে সবাই হুড়োহুড়ি করে ড্রেস চেঞ্জ করছে। কেউ একজন বলছে, তাড়াতাড়ি করো। কেউ আবার বলে, বাইরে থেকে জিলিপি আনতে বলেছিলাম, এতদিন পর সুযোগ এসেছে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে রায়ান আর পারুলকে কেউ দেখে ফেলে। সঙ্গে সঙ্গে খবর যায় ব্রততী আর পায়েলের বাবার কাছে। খবর পাওয়া মাত্রই ভেতরে চাঞ্চল্য পড়ে যায়। ব্রতী চিৎকার করে বলে, এক্ষুনি সবাই ড্রেস চেঞ্জ করো, সবকিছু বদলে ফেলো, দরজাটা বন্ধ করো। এদিকে রায়ান দরজার সামনে দাঁড়িয়ে বলে, কোর্টের দরজা কোনোদিন বন্ধ থাকে না, আজ হঠাৎ বন্ধ কেন? ভেতরে কি এত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে? পারুল দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে। সে ফিসফিস করে বলে, ভেতরে কেমন হুটোপুটি হচ্ছে। রায়ান বলে, কোর্টে তো এমন কখনো হয় না, ভেতরে কি চলছে? কথা শেষ হতেই পারুল দরজায় জোরে ধাক্কা দিতে শুরু করে। বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু ভেতর থেকে কেউ খুলছে না। সময় যেন থমকে দাঁড়ায়, আর উত্তেজনা মুহূর্তে চরমে পৌঁছে যায়। এদিকে পরিদর্শক দ্রুত ভেতরের সবকিছু গুছিয়ে আবার কোর্টের মতো সেটআপ করে নেন। বাইরে দাঁড়িয়ে থাকা রায়ানকে নেপাল ফিসফিস করে বলে, তোকে এবার দরজা ভাঙতেই হবে। রায়ান দরজা ভাঙতে এগোতেই হঠাৎ ভেতর থেকে একজন লোক দরজা খুলে দেয়। রায়ান হুমড়ি খেয়ে ভেতরে পড়ে যায়। আর ঢুকেই দেখে চমকে ওঠে, কোর্টের মাঝখানে এক ব্যক্তিকে চাবুক দিয়ে মারা হচ্ছে। অভিযোগ, সে নাকি অন্য এক মেয়েকে ভালোবাসে এবং স্ত্রীর সঙ্গে থাকতে চায় না। সেই কারণেই তাকে শিক্ষা দেওয়া হচ্ছে। পারুল হতবাক। ব্রতী এগিয়ে এসে বলে, এই তোমরা এখানে কেন? দেখতে পাচ্ছ না হিয়ারিং চলছে? রায়ান আর পারুল স্তম্ভিত হয়ে চারদিকে তাকিয়ে থাকে। পুরো ঘরটা যেন নাটকীয় পরিবেশে সাজানো। রংপুর নামে একজন কর্মচারী বলে ওঠে, যদি দাঁড়িয়ে থাকতে চাও তবে বাইরে যান, কোর্টে এভাবে সময় নষ্ট করবেন না। বসতে চাইলে বসুন। ওরা বসে পড়ে। সামনে কাঠগড়ায় দাঁড়ানো লোকটিকে চাবুক মারা হচ্ছে। রায়ান নিচু গলায় জিজ্ঞেস করে, লোকটাকে মারছে কেন? পাশে বসা এক বয়স্ক লোক উত্তর দেয়, এরা 6 মাস আগে ডিভোর্স ফাইল করেছিল। কোর্ট নির্দেশ দিয়েছিল 6 মাস একসঙ্গে ঠিকভাবে থাকবে, কিন্তু আবার ঝগড়া করেছে, তাই শাস্তি হিসেবে ওকে চাবুক মারা হচ্ছে। রায়ান ফিসফিস করে বলে, শুনেছিলাম নাকি ইন্ডিয়ান কোড অনেক বদলে গেছে। কিন্তু একটা বদলে গেছে জানতাম না। কোর্টের মাঝখানে বসে এভাবে মারছে। পারুলের মুখ ফ্যাকাশে হয়ে যায়।